হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব হ্যাপি আছো। ইতিমধ্যে কিন্তু তোমাদের 3টা পরীক্ষা হয়ে গেছে, ইংলিশ, বেঙ্গলি আর কমার্সের যে পরীক্ষাটা হয়েছিল সেটা হলো বিজনেস স্টাডি। বিজনেস স্টাডিও তোমরা খুবই ভালো হয়েছে পরীক্ষা, সবাই খুব ভালো ফিডব্যাক দিয়েছো এবং সবাই বলেছো যে খুব ভালোভাবে লিখে এসেছো। তো যেরকমভাবে আমাদের বিজনেস স্টাডিটা ভালো হয়েছে তেমনভাবে কিন্তু আমাদের অ্যাকাউন্টসটাও ভালো করতে হবে। অ্যাকাউন্টসটা কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, বিএসটি যেমন ইম্পর্ট্যান্ট, অ্যাকাউন্টসও কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তো অ্যাকাউন্টেন্সি থিওরির কোন কোন পার্টগুলি পড়তে হবে এবং কোন এমসিকিউগুলি ভালো জোর দিতে হবে এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেখো, আমাদের ফার্স্ট পার্ট সেটা হলো অংশীদারি কারবারের হিসাব নিকাশকরণ, যেটা হলো প্রাথমিক ধারণা। এই প্রাথমিক ধারণা থেকে কী কী পড়বে, এখানে আমি 11টা কোশ্চেন চুজ করেছি এবং এই 11টা কোশ্চেন থেকে আসার সম্ভাবনা বেশি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একটি অংশীদারি কারবার প্রবর্তন করতে ন্যূনতম অংশীদারের সংখ্যা কতজন হওয়া প্রয়োজন? 2 জন। অংশীদারি কারবারের অংশীদারদের দায় হলো অসীম। অংশীদারি লিখিত চুক্তি কি নামে পরিচিত? অংশীদারি চুক্তিপত্র নামে পরিচিত। অংশীদারি চুক্তিপত্রের অনুপস্থিতিতে অংশীদারের মধ্যে মুনাফা বন্টন হয় কীভাবে? সমানভাবে। এখানে আনসারগুলি দেওয়া আছে, লক্ষ্য করো। যদি প্রত্যেক মাসের শুরুতে সমপরিমাণ অর্থরাশি উত্তোলিত হয়, সেক্ষেত্রে কত মাসের উপর শেষ গণনা করা হবে? 6.5। অংশীদারিদের উত্তোলনের উপর সুদ, দ্যাট মিন্স ড্রয়িংস। উত্তোলনের উপর সুদ হলো একটি কি? প্রতিষ্ঠানের আয়, কারণ প্রতিষ্ঠানের আয় হলেই তো সেটা ড্রয়িংস হবে। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারের মূলধনের উপর সুদ ক্রিয়েট হবে কি? অংশীদারি মূলধন হিসাব। অংশীদারি মূলধনের উপর সুদ গণনা করা হবে প্রারম্ভিক মূলধনের উপর। কোনো প্রকার চুক্তির অনুপস্থিতি প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি বন্টন করা হবে কিভাবে? সমানভাবে। অংশীদারি প্রতিষ্ঠানের লাভ এবং ক্ষতি বণ্টিত হয় চুক্তি অনুযায়ী বা সমানভাবে। একটি সাধারণ অংশীদার কারবারে সর্বাধিক সদস্য সংখ্যা কতজন হওয়া প্রয়োজন? 50 জন হওয়া প্রয়োজন। ঠিক আছে, এটা গেল আমার অংশীদারি কারবারের হিসাব নিকাশকরণের শর্ট কোশ্চেনের পার্ট। এবার দেখো, শুরু হচ্ছে অংশীদার গ্রহণ, যেটা অ্যাডমিশন। ওইটা ছিল বেসিক কনসেপ্ট, যেটা প্রাথমিক ধারণা। তো অংশীদারির মধ্যে পূর্ণ মূল্যায়ন হিসাব হলো একটি কি? নামিক হিসাব। পূর্ণ মূল্যায়ন হিসাব মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এটা কি? নামিক হিসাব। পূর্ণ মূল্যায়নের ক্ষেত্রে সম্পত্তির মূল্য বৃদ্ধি হলো কি? প্রতিষ্ঠানের জন্য আয়। নাম্বার 1, নাম্বার 2 গেল। নাম্বার 3, সম্পত্তি ও দায়ের পূর্ণ মূল্যায়নজনিত লাভ ক্ষতি কোন মূলধন হিসাবে স্থানান্তর করা হয়? দেখে নাও, পুরনো অংশীদারের মূলধন হিসাবে। নাম্বার 4, যদি কোনো অংশীদারের পুরনো মুনাফা বন্টনের অনুপাতটি নতুন মুনাফা বন্টন অনুপাতের তুলনায় কম হয়, তবে সেই পার্থক্যকে কী বলা হয়? লাভের অনুপাত, মানে গেইনিং রেশিও। লাভের অনুপাত। হ্যাঁ, নতুন অংশীদার গ্রহণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতির সত্য নয়? দেখো, এখানে কিছু অপশান আছে, অপশানটা এখানে উঠিনি, তার জন্য এটা আমি স্কিপ করলাম, বললাম। নাম্বার 7-এ কি বলেছে? জে অ্যান্ড কে আর শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 5:3. They admit Suman as a partner, giving him 1/5 share of profit. Find the sacrificing ratio. ভিডিওর শেষে এই আনসারগুলি আমি বলে দেব, ঠিক আছে? এবার আমরা নেক্সট পার্টে যাচ্ছি। দেখো, এখানে কি বলেছে? বি অ্যান্ড কে আর পার্টনার শেয়ার প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 2:1. এডমিট হয়েছে কে? নতুন করে নিউ পার্টনার। তারপরে তাদের রেশিও কত ছিল? 3:1:1। কার মধ্যে? বি কে এম এর মধ্যে। তার মানে কি? বি আর কে আগে ছিল, পরে এম এডমিট হয়েছে নতুন করে, তাদের রেশিও দিয়ে দিয়েছে। ফাইন্ড দ্য স্যাক্রিফাইসিং রেশিও বিটুইন বি আর কে, কিন্তু বের করতে বলেছে বি আর কে এর। এটা আমি পরে দেখিয়ে দেবো লাস্ট মোমেন্টে ভিডিও। 9 নাম্বার, যখন কোনো অংশীদার তার সুনামের অর্থ নগদ আমানতে অসমর্থ হয়, তখন সেই হিসাবে ডেবিট করা হয় কি? নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারপর কি? পূর্ণ মূল্যায়নজনিত লাভ বা ক্ষতি অংশীদারের মূলধন হিসেবে স্থানান্তর করা হয় কি? পুরনো অনুপাতে। অবসর গ্রহণ, যেটা হলো রিটায়ারমেন্ট। এখান থেকে কী কী পড়বে? বিদ্যমান অংশীদার বলতে কী বুঝো? নিশ্চয়ই আমি পরে দিয়ে দেবো, যেগুলি জেরক্স খাতার লেখা আছে এগুলি আমি নিশ্চয়ই পরে দিয়ে দেবো। লাভ অর্জন অনুপাত যা বন্টন করার প্রয়োজন, গুডউইল। পূর্ণমূল্য হিসাব তৈরি করা হয় কি? সম্পত্তি ও দায়ের বর্তমান বাজার মূল্য নির্ধারণের জন্য। সম্পত্তির মূল্য বৃদ্ধির প্রতিষ্ঠান কোন দিকে আসবে? ক্রেডিট দিকে আসবে। 7 নাম্বার, XYZ অংশীদার হচ্ছে 5:2 অনুপাত, এবং লাভ লোকসানের যে অংশটা বন্টন করছে যদি অনুপাতটা 3:2 হয়, তবে তার লাভ অর্জন অনুপাত কত?
তাহলে আমরা কি করব, সেটা স্যাক্রিফাইস ধরে তারপর নিউট থেকে ওল করে নেব। 8 নাম্বারটাও সেম, রেজাল্ট 1:1, এগুলি দেখিয়ে দেবো পরে। সম্পত্তিমূলক বৃদ্ধি হলে যে হিসাবে ক্রিয়েট করা হয় কি, পূর্ণমূল্যায়ন হিসাবে। অনথিভুক্ত সম্পত্তিগুলির জন্য কি হবে, অনথিভুক্ত সম্পত্তি হিসাবে বইয়ের অন্তর্ভুক্ত করা হয় এবং এটি পূর্ণমূল্যায়ন হিসাবে ক্রিয়েট করা হয়। এবার হলো অংশীদারি প্রতিষ্ঠানের বিলুপ সাধন, যেটা হলো তোমাদের ডিজুলেশন। অংশীদারি বিলুপ সাধন ও অংশীদার ফার্মের বিলুপ সাধন দুটি কি, যে আদায়করণ হিসাব তৈরি করা হয়, একটি অংশীদার ফার্মে বিলুপ সাধন ঘটে। আদালত ফার্মে বিলুপ সাধন করতে পারে, এটা আমি পরে দিয়ে দেবো। সচ্ছল অংশীদার অবশ্যই একটা কি ঘাটতি পূরণ করবে, হ্যাঁ ইয়েস করবে। তারপর দেখো নেক্সট, অংশীদারি প্রতিষ্ঠানে বিলুপ সাধনের সময় সন্দেহজনক ঋণের উপর স্থানান্তর করা কি আদায়করণ হিসাব। বিলুপ সাধনের সময় যদি কোনো অংশীদার ফার্মের দেনা পরিশোধ করে তবে সেই অংশীদারই ডেবিট করা হবে কি আদায়করণ হিসাবে। বিলুপ সাধনের সময় সুনাম হিসাবে স্থানান্তর করা হয় কি আদায়করণ হিসাবে। বিলুপ সাধনের সময় ভুয়া সম্পত্তি স্থানান্তর করা হয় কি না, নো। আদায়করণ হিসাবে লাভ ক্ষতি স্থানান্তর করা হয়, নো। বিলুপ সাধনের সময় ব্যালেন্স শিট পত্রে নগদের যে হিসাব দেখানো হবে কি ক্যাশ ব্যাংক অ্যাকাউন্টে। তারপর কি আছে পার্ট বি এর মধ্যে শেয়ার। একজন শেয়ার হোল্ডার হলো কি কোম্পানির মালিক। একটি কোম্পানির প্রকৃত মালিককে কোম্পানির শেয়ার হোল্ডার। একটি কোম্পানি গঠিত হয় কি কোম্পানির আইন অনুযায়ী। একটি কোম্পানির সদস্যদের সীমাবদ্ধতা কি সীমিত। একটি প্রাইভেট বা ঘরোয়া কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত 200 জন। কোম্পানি থেকে শেয়ার হোল্ডার প্রতি প্রাপ্ত হলো লভ্যাংশ। মূলধনের যে অংশ কোম্পানি অবসর সময় শুধুমাত্র তলব করা যেতে পারে সেটি হলো কি সঞ্চিত মূলধন। যে ব্যক্তি কোম্পানির কার্যাবলী আরম্ভ করে তাকে কি বলে প্রবর্তক। নিচের কোনটি ব্যালেন্স শিটের শেয়ার নামে অধীনে দেখানো যায় কমিশন। কোম্পানি আইন অনুযায়ী বিক্রিত মূলধনে কত শতাংশ ন্যূনতম হিসেবে গণ্য করা হয় 90%, 90%। যে ব্যক্তি কোম্পানির কার্যাবলী আরম্ভ করে তাকে কি বলে প্রবর্তক। শেয়ার আবেদন হিসাব কোন প্রকৃতি হিসাব কাজ হয় ব্যক্তিবাচক হিসাব। অধিহারে শেয়ার বিলি করা হয় দেখে দেবো পরে। অধিহারে শেয়ার বিলি দেখানো হয় কি দায়ের অংশ। নেক্সট দেখো, অগ্রিম প্রাপ্ত তলবি অর্থের পরিমাণ দায়। আনুপাতিক বা সমানুপাতিক হারে শেয়ার আবণ্টন করা হয় ওভার সাবস্ক্রিপশন চাঁদার পরিমাণ। শেয়ার বাজেয়াপ্তকরণের ফলে হ্রাস হয় শেয়ার মূলধন। শেয়ার বাজেয়াপ্তকরণের ফলে ক্যাপিটাল অ্যাকাউন্ট হিসাবে ক্রিয়েট করা হয় যাকে কল্ড আপ। বাজেয়াপ্ত শেয়ার মূল্য করার সময় অনুমোদিত অবদান ডেবিট করা হয় শেয়ার বাজেয়াপ্তকরণ। এইগুলি হলো শেয়ার শর্ট কোশ্চেন, এখান থেকে আসবে। ঋণপত্র ডিভেঞ্চার কী কী পড়তে হবে। ডিভেঞ্চার হোল্ডার বা ঋণপত্র ধারকরা হলো কি ঋণদাতা। ঋণপত্র শব্দটি দ্বারা যে বোঝায় যে ঋণ গ্রহণ বা ঋণ স্বীকারকরণ। একজন ঋণপত্রের ধারকের অধিকার থাকে নির্দিষ্ট হারে সুদ ও মূলধন। ঋণের উপর সুদ প্রদান করে নির্দিষ্ট হারে এবং নির্দিষ্ট সময় অন্তরে। কোনটি বাহক ঋণপত্রের বৈশিষ্ট্য নয় নিবন্ধন বা নাম লিপিবদ্ধকরণ। ঋণপত্র আবেদন হিসাব হলো একটি কি ব্যক্তিবাচক হিসাব। অবহারে ঋণপত্র বিলি হিসাব হলো একটি নামিক হিসাব। একটি কোম্পানির ঋণপত্র বিলি করা যাবে নগদে। অধিহারে ঋণপত্র পরিশোধ করা হয় ব্যক্তিবাচক হিসাব বা দায় হিসাব। শূন্য কুপন হারে ঋণপত্র বিলি করা হয় বাট্টা। অতিরিক্ত জামিন রূপে যে বিলির জন্য কোন হিসাব খাতকে ক্রিয়েট করা হয় সেটা কি ঋণপত্র হিসাব খাত। এগুলি হলো ডিভেঞ্চার থেকে। কোম্পানির আর্থিক বিবরণী কোনটি আর্থিক বিবরণী অংশ নয় রেওমিল। কোম্পানি আইন অনুযায়ী কোনটি প্রস্তুত করার প্রয়োজন নেই তহবিল প্রবাহ বিবরণী। নেক্সট কি আর্থিক বিবরণী বলতে কি বুঝো, এটা বুকসের মধ্যে আছে অলরেডি। লাভ ক্ষতি হিসাবে বিবরণী বলা হয় কি আয় বিবরণী। প্যাটেন্ট ও কপিরাইট শিরোনামের অধীনে থাকে অস্পর্শনীয় সম্পত্তি ইনটেনজিবল অ্যাসেট। প্রাথমিক খরচগুলো উৎপত্তির শিরোনামে দেখানো হয় বিবিধ খরচ। কোনগুলি চলিত সম্পত্তির অন্তর্গত নগদ প্রাপ্য হিসাব মজুত পণ্য। উদ্বৃত্তপত্রে কোন শিরোনামের সাধারণত সঞ্চিতিকে দেখানো হয় রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। কোম্পানি আইন 2013 অনুযায়ী যেই চূড়ান্ত হিসাবকে ধারণা করা হয় সেটি কি, এটা বইয়ের মধ্যে আছে 129 পেজে। আর্থিক বিবরণী সমূহের বিশ্লেষণ এখান থেকে কী কী পড়তে হবে। আয় ব্যয় সমতার বিন্দুতে কোনো লাভ বা লোকসান থাকে না সেটা হলো ইয়েস হ্যাঁ। তুলনামূলক বিবরণীর সাহায্যে হিসাব নিকাশ সংক্রান্ত পরিবর্তনগুলি চিহ্নিত করতে হবে হ্যাঁ ইয়েস। অনুভূমিক বিশ্লেষণ কাকে বলে 464 পেজে আছে। আর্থিক বিবরণী বিশ্লেষণের সময় একটি বৈশ্য তালিকা যুক্ত করো। তুলনামূলক বিশ্লেষণ বিভিন্ন সময় বা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যখন আর্থিক তুলনামূলক বিশ্লেষণ করা হয় বা সহায়তা করে তখন তাকে আর্থিক বিবরণী বলা হয়। সাধারণ আকৃতির বিবরণী কি 487 পেজের মধ্যে আছে। তুলনামূলক বিবরণী হিসেবে পরিচিত হয় অনুভূমিক বিশ্লেষণ। তুলনামূলক আর্থিক বিবরণী সাধারণত প্রস্তুত করা হয় আনুপাতিক হারে বা শতকরা হারে।
চলতি সম্পত্তি নামে পরিচিত কি সম্পত্তি? তরল সম্পত্তি। যখন দায় থেকে সম্পদকে বাদ দেওয়া হয় তখন এটি কীভাবে সমান হয়? মালিকানা তহবিল। তারপরে হলো হিসাব সংক্রান্ত অনুপাত থেকে। দেখো হিসাব সংক্রান্ত অনুপাত আর এখানে নগদ প্রবিরণী এগুলি থেকে কিন্তু বেশি একটা শর্ট কোশ্চেন আসবে না। তোমরা চাইলে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নিতে পারো, তারপর আমি কয়েকটা কোশ্চেন দেখিয়ে দিয়েছি, এইগুলি পড়ে যেতে পারো। তো এটা ছিল তোমার শর্ট কোশ্চেনের পুরো ভিডিওটা। নেক্সট আমি যে ভিডিওটা করব সেটা হলো বড় মার্কের কোশ্চেনগুলি, কোন কোন কোশ্চেনগুলি পড়তে হবে এবং এগুলি থেকে আসার সম্ভাবনা বেশি। ভিডিওটা সবাই শেয়ার করে দেবে স্টুডেন্টদের মধ্যে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।